গুড মর্নিং। আজ 26শে ডিসেম্বর 2024 আর এখন আমি আছি মুন্সিয়ারিতে। আমার ঠিক পেছনে রয়েছে পঞ্চচল্লি গ্রুপ। পূর্ব আকাশ ধীরে ধীরে লাল হচ্ছে, এখনও সানরাইজ হয়নি। তো আজও একটা খুব সুন্দর সানরাইজ আমরা দেখবো এখান থেকে। তবে আজকে এই মুন্সিয়ারিতে আর খুব বেশিক্ষণ স্টে করতে পারবো না, কারণ আজকে আমাদের যেতে হবে কৌশানি এখান থেকে অনেকটা দূর আছে, প্রায় 170 কিলোমিটারের মতো। মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আমরা বেরিয়ে যাব। তো গতকাল আমরা এই মুন্সিয়ারি যা এনজয় করেছি সেটা তো আপনারা দেখলেন ভিডিওতে। এই পঞ্চচল্লির যে পিকগুলো আছে তার উপর সানসেটের সময় যে সূর্যের আলো পড়েছিল, তার যে রূপ ছিল সেটা তো মানে ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেটা আমি আপনাদের দেখিয়েছি। দারুণ এনজয় করলাম আমরা এই মুন্সিয়ারি এলে আপনারা অবশ্যই 2 দিন এখানে থাকবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবারে আমরা একটু রেডি হয়ে যাই, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য যাব। এই পাইনউডের এই যে ক্যাফেটেরিয়াটা আছে না, এটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যে যখন আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন, মাইন্ড ব্লোয়িং, দারুণ। ক্যাফেটেরিয়া থেকে ভিউটা হচ্ছে এক্সেলেন্ট এবং আমার মনে হয় বেটার দেন টিআরএইচের থেকেও কিন্তু পাইনউড আমার মনে হয় বেটার। তো মুন্সিয়ারি এলে এই পাইনউড একটা বেস্ট অপশন বলে আমার মনে হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে এলাম, আমাদের একটু দেরি হয়ে গেল তাই না? 8:30 ভেবেছিলাম, কিন্তু অলরেডি 9:10 বেজে গেছে। হ্যাঁ, 9:10 বাজছে। এই হচ্ছে আমাদের পুরি সবজি, আর এর সাথে আছে চিকেন স্যান্ডউইচ, তাই তো? এখন আসেনি তোমাদের জন্য চিকেন স্যান্ডউইচ, মনির জন্য চিকেন স্যান্ডউইচ। কেমন বানিয়েছে আলু পুরি সবজি? ভালো বানিয়েছে। পুরি সবজি বেশ ভালো, সবজিটা দারুণ। এই চকচক করছে পঞ্চচল্লি। তো আপাতত এবারের মতো পঞ্চচল্লিকে বিদায় জানাচ্ছি, টাটা। এখন বাজে 9:50 আর আমরা এখন বেরোলাম এই মুন্সিয়ারি থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কৌশানি। তার আগে আমরা ভিজিট করব বৈজনাথ মন্দির। বৈজনাথ এখান থেকে 144 কিলোমিটার, ওই 150 কিলোমিটারের মতো ধরুন। তার আগে আমরা লাঞ্চ করব কোনো একটা জায়গায়। এই সামনে ছিল খালিয়া টপের, যেখান থেকে খালিয়া টপের ট্রেক শুরু হয়, এটা ছিল তার এন্ট্রি গেট। এখানে ট্রেক করা যেতে পারে, বাট এটা প্রায় 8 কিলোমিটারের ট্রেক আছে। 8 আপ ডাউন মিলিয়ে প্রায় 16 কিলোমিটারের ট্রেক। আমরা আবার ঘুরে এলাম এখানে, এই জায়গাটা ওই বীরথি ওয়াটারফলের কাছে। সেম রাস্তা দিয়ে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো এই জায়গাটা বেশ সুন্দর, সেই জন্য এখানে একটু দাঁড়ালাম। এই সামনে দেখুন একটা কি সুন্দর ব্রিজ রয়েছে। তো এখানে একটা পুরনো ব্রিজ, এই ব্রিজটা ভেঙে গেছে, হয়তো কোনো জলের তোড়েই হয়তো ভেঙে গেছে এটা কখনো। আর এই নতুন ব্রিজ তৈরি করা হয়েছে এখানে। জায়গাটা বেশ সুন্দর, দেখুন, এক্সেলেন্ট। সামনে উপরে আমরা বীরথি ওয়াটারফল ছেড়ে আসলাম। আজকের ওয়েদার একদম পরিষ্কার, নীল আকাশ একদম। এখনও এখান থেকে বৈজনাথ টেম্পল হচ্ছে প্রায় 110 কিলোমিটার, টাইম লাগবে, 4 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। এখানে একটা জায়গাতে ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম। এখন সময় হয়েছে প্রায় 12:30। ওই দূরে নন্দাদ্বীপের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখি। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে, আর নিচ দিয়ে বয়ে চলেছে এই রামগঙ্গা নদী। বিউটিফুল সাইড, দারুণ লোকেশন। এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে, চা ম্যাগি এসব আপনারা এখানে পাবেন। যে পুরো জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন। এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, দারুণ।
আরে কুকুরের সাইজ দেখেছেন? চিতাবাঘকেও হার মানিয়ে দেবে। শিওর শট, লেপার্ডের সাথে যুদ্ধ হলে লেপার্ডকে মেরে দেবে। তখন বাজে 2টো, আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। कितने जी क्या खाया जाए? लोकल डिश खाओ। क्या क्या मिलेगा लोकल डिश? सब मिलेगा। मुझसे बोलो थाली लगाओ, उसमें लोकल डिश थाली। कल पाइनवुड में तो कुछ खाए थे, वो मजा नहीं आएगा। हाँ ये लोहे की कढ़ाई में बनाते हैं। लोहे की कढ़ाई में बनाए। एक दो नाम बताओ। ये भटके डुबके, हाँ, और कड़ी। वो कड़ी दही की बनती है। भटका डुबका आपका उसका हो गया ब्लैक सोयाबीन। ब्लैक सोयाबीन। आप लोग को व्हाइट सोयाबीन, इधर ब्लैक सोयाबीन। कल एक खाए थे क्या? भटकी चुटकानी, उसी का ही बनता है। उसको फ्राई करके बनाया तो चुटकानी हो गया, पीस के बनाया तो डुबके हो गया। अच्छा, वो लोहे की कढ़ाई में ही बनता है। उसमें असली मजा उसमें ही आता है। चलो देखते हैं। পিতাম্বরজি বলছে এখানে লোকাল ডিশ ট্রাই করতে। এখানে সবই থালি পাওয়া যাচ্ছে। এটা রাইস রয়েছে, এখানে আলু জিরা রয়েছে, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কারি, এখানে দিয়েছে পেঁয়াজ, ওপরে একটু আচার, আর এর সাথে অমলেট বলেছি। এর সঙ্গে এখানে আরেকটা লোকাল ডিশ নিলাম, এটাকে বলছে ভাটকে ডুবকে। কালকে আমরা ওইটা খেয়েছিলাম না, ভাটকে চুরকানি, ওরই এখানে ওই সেম জিনিস, ওই সেম ডালটাকেই পেস্ট করেছে, পেস্ট করে এরকম একটা ডাল বানিয়েছে। দেখো ট্রাই করে দেখো এরকম লাগে। ডাল দিয়েছে, ওই ভাটকি চুরকানি কালকে আমরা খেয়েছিলাম। এক্ষেত্রে কী করেছে, ওই বীজগুলোকে গুঁড়ো করে এই ব্ল্যাক কালারের এই ডালটা তৈরি করেছে। এই ডালটা যদি আপনি 2-3 বার খান, ধীরে ধীরে আপনার টেস্টটা ডেভেলপ করে যাবে। এটা হচ্ছে ওই এখানে যে লোহার কড়াই রয়েছে, এই লোহার কড়াইয়ে কাঠের জালে বানানো হয়েছে। এই লোহার কড়াই আর কাঠের জালে বানানোর জন্য কি না, এখানে এটার মধ্যে একটা স্মোকি একটা ফ্লেভার রয়েছে। গুড, ডিসেন্ট, ভালো খেতে, খারাপ না। এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:45। একটু পরে সানসেট হয়ে যাবে। আমরা এখন এসে পৌঁছালাম বৈদ্যনাথ মন্দিরে, বা যেটাকে বলা হয় বৈদ্যনাথ টেম্পল। পাশ দিয়ে এই বয়ে যাচ্ছে গোমতী নদী। এটা হচ্ছে গোমতী নদী। আমাদের ড্রাইভার দাদা বললেন যে আগে এখানে এই মন্দিরের মুখ পর্যন্ত এখানে আসতে দিত, গাড়ি আসতে দিত, এখন সেটা দিচ্ছে না। একটু পার্কিং, মানে মন্দিরের যে পার্কিং সেটা একটু আগে, সেখান থেকে মোটামুটি ওই ধরুন 300-400 মিটার কি হাফ কিলোমিটারই ধরুন আমাদেরকে হেঁটে আসতে হলো। ওই দূরে ওই দেখা যাচ্ছে বৈদ্যনাথ মন্দিরের চূড়া। চলুন যাই, সন্ধে প্রায় হয়ে এসছে। আমরা চলে এসেছি বৈদ্যনাথ মন্দিরে। বাজাও ঘন্টাটা, বাজাও। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1125 মিটার উচ্চতায় গোমতী নদীর পাড়ে এই বৈদ্যনাথ মন্দির অবস্থিত। এই বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্সের মূল মন্দিরটি পঞ্চরথ নির্মাণশৈলীতে গঠিত। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতারা হলেন বৈদ্যনাথ, পার্বতী, নৃত্য গণপতি, কার্তিকেয়, নরসিংহ, ব্রহ্মা, মহিষাসুরমর্দিনী, সূর্য, গরুড় এবং কুবের। বৈদ্যনাথ মন্দিরের ইতিহাস ঘাটলে দেখা যায় এই মন্দিরটি তৈরি করেছিলেন কত্তুরী রাজবংশের রাজারা। কত্তুরী রাজবংশের রাজারা তাদের রাজধানী যোশীমঠ থেকে কার্তিকেয়পুরাতে স্থানান্তরিত করার পর 9ম থেকে 10ম শতাব্দীর মাঝামাঝি সময়ে গড়ে তুলেছিলেন এই মন্দিরটি। তখন এই মন্দিরের নাম ছিল বৈদ্যনাথ মন্দির। পরবর্তীকালে অপভ্রংশের মাধ্যমে এই মন্দিরের নাম পরিবর্তিত হয়েছে বৈদ্যনাথ মন্দির। পরবর্তীকালে বিভিন্ন কারণে এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর 1202 খ্রিস্টাব্দে চাঁদ বংশের রাজা জ্ঞানচাঁদের রাজত্বকালে এই মন্দিরটির পুনর্নির্মাণ এবং যাবতীয় মেরামতির কাজ করা হয়। তবে 1743 থেকে 1744 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি রোহিলা সম্প্রদায়ের দ্বারা আক্রান্ত হয়। রোহিলা সম্প্রদায় এই মন্দিরটিকে লুণ্ঠন করেন এবং সেই সময়ই এই মন্দিরের যে মূল শিখর সেটি ধ্বংসপ্রাপ্ত হয়। তো আমরা মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে এলাম। ভেতরে রয়েছেন মাতা পার্বতী। ওখানে একটা সিঙ্গেল পাথরকে কেটে মাতা পার্বতীর মূর্তি তৈরি করা হয়েছে, আর সঙ্গে নিচে রয়েছে তামার শিবলিঙ্গ। তো এই যে মন্দিরটি তৈরি করা হয়েছিল আনুমানিক ওই 9th
থেকে 10th সেঞ্চুরির মাঝামাঝি সময়। তো এই যে মন্দির কমপ্লেক্স, এটা অ্যাকচুয়ালি কোনো সিঙ্গেল মন্দির বলবো না এটাকে, এই পুরো মন্দির কমপ্লেক্সে টোটাল 18খানা মন্দির আছে। আর এই মন্দিরগুলোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো দেখুন, এরকম ব্লকের মতো ব্লক করে এই মন্দিরের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। আর এখানে এই মন্দিরটিকে দেখুন, এই মন্দিরটি আপনারা এখান থেকে দেখলেই দেখতে পাবেন, এই মন্দিরটা কিন্তু একটু হেলে গেছে, একটু হেলানো। এর যে বেসের কাজটা সেটা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই জায়গার যে বেসটা, এটার যে হাইট আর এই দিকের যে বেসটা, এটার হাইট কিন্তু সমান নয়। তার মানে এই মন্দিরটা কিছুটা নিচের দিকে বসে গেছে। কিন্তু তাহলেও এটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার এমনভাবেই তৈরি করা যে ভূমিকম্প বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছে তা সত্ত্বেও কিন্তু এই মন্দিরগুলি কিন্তু এখনও যেমন ছিল সেরকম অবস্থাতেই আছে, ভেঙে পড়েনি। তো দারুণ শিল্পকলা এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে। আর এই মন্দিরটি একদম যে গোমতী নদী আছে, সেই গোমতী নদীর একদম তীরেই অবস্থিত। আর এই মন্দিরের মধ্যে টোটাল 102খানা মানে ছবি আছে, মানে পাথরের উপরে 102খানা ছবি আছে। তার মধ্যে কিছু ছবি আছে যেগুলো এখনও পর্যন্ত পুজো করা হয়, আর বাকি যে ছবিগুলি আছে সেই ছবিগুলি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, ASI সেগুলোকে প্রিজার্ভ করেছে। আর এই মন্দির থেকে সোজা ওই দূরে দেখা যাচ্ছে ত্রিশূল। আর এই বৈদ্যনাথ মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মনে করা হয় যে শিব এবং পার্বতীর বিবাহ এই মন্দিরেই হয়েছিল। এই সামনে এটা হচ্ছে গোমতী নদী, এদিকে হচ্ছে বৈদ্যনাথ মন্দির, আর এই একটু দূরে এখানে গিয়ে রয়েছে গোমতী ব্যারেজ। আর ওই দূরে দেখা যাচ্ছে ত্রিশূল। তো ওখানে ব্যারেজ দেওয়ার জন্য এই জায়গাটাতে একটা লেকের মতো তৈরি করা হয়েছে। আর এখানে বোটিংও হয়, এখন বন্ধ হয়ে গেল। জাস্ট আমরা এলাম তার আগেই হচ্ছিল, কিন্তু এখন বোটিং বন্ধ হয়ে গেল। আমরা এই বৈদ্যনাথ মন্দিরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখুন ত্রিশূলের ওপরে সূর্যাস্ত হচ্ছে, পুরো একদম লাল হয়ে গেছে, দারুণ। এখন সময় হয়েছে সন্ধ্যে 6:30। আমরা এখন এসে পৌঁছালাম কৌশানিতে। তো এখন এবার একটু ফ্রেশ হয়ে একটু গরম চা খেতে হবে। তবে কৌশানিতে টেম্পারেচার অতটা কম নয়, মুন্সিয়ারিতে এরকম হাড় কাঁপানো ছিল, মানে সহ্য করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল রুমের বাইরে। এখানে কিন্তু ততটা ঠান্ডা নেই। কৌশানিতে যে হোটেলে আমাদের বুকিং আছে সেটা হচ্ছে হোটেল প্রশান্ত। এই হোটেল প্রশান্তে হচ্ছে মহাত্মা গান্ধী যে আশ্রমটা আছে তার ঠিক পাশেই। তো এই হচ্ছে আমাদের রুমে হচ্ছে বেড। এটা অ্যাকচুয়ালি আমরা ডাবল বেড বুক করেছিলাম, কিন্তু ট্রিপল বেডই দিয়েছে দেখছি। এখানে দুটো, এখানে 3টে বেড রয়েছে, টিভি রয়েছে, এদিকে আলমারি রয়েছে। তো এই রুমটা বেশ বড় সড়োই রুমটা। তো এবারে আমরা একটু ফ্রেশ হব, তারপর একটু চা খেতে হবে। আমরা যে এই হোটেল প্রশান্তে আছি, এই হোটেল প্রশান্ত কিন্তু একটা বাজেট ক্যাটাগরির হোটেল। তো আপনারা যদি এই হোটেলটাতে চুজ করেন তাহলে কিন্তু বেশি দিন থাকার জন্য চুজ করবেন না। যদি আপনারা একটা নাইট স্টে করতে চান তাহলে চুজ করবেন। আমারও তাই, আমি একটা নাইট স্টে করছি, তাই এটা চুজ করেছি। কারণ এই হোটেলের খাবার দাবার এমনি ঠিকঠাক, ভালোই, খারাপ না। তবে এই রুমগুলোর মেনটেন্যান্সের একটু অভাব আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা দিন যদি আপনাদের প্ল্যান থাকে কৌশানিতে, তাহলেই এই হোটেলটা চুজ করুন। আদারওয়াইজ এটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তবে এই হোটেলের মনে হয় ভিউটা খুব ভালো। কালকে সকালে ওনাদের টেরেস থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায়, সেটা এখানে যিনি কেয়ারটেকার আছেন উনি বললেন। তো দেখি আমি কালকে সকালে কেমন ভিউ পাই সেটা আপনাদেরকে জানাবো। বাট রুমের যে মেনটেনেন্স, সেই দিক থেকে কিন্তু মেনটেনেন্সের যথেষ্ট অভাব আছে। তো সেই হিসেবে কিন্তু আপনারা রুম বুক করবেন। আমরা যে রুমটাতে আছি, এই রুমটার ভাড়া নিয়েছে 1650 টাকা, এবং এটাই হচ্ছে ওনাদের সবথেকে বেস্ট ক্যাটাগরি রুম। আমরা ওনাদেরকে বলেছিলাম যে 8:30টার মধ্যে ডিনার রেডি করতে। তখন বাজছে 8:45। তো ওনারা আমাদের ডেকে পাঠালেন ডিনার করার জন্য। ডিনার করার জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। এখানে একটা ছোট্ট টেরেস আছে, তার উপরে হচ্ছে এই ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা বেশ ভালোই। রুমের মেনটেন্যান্সের একটু অভাব আছে, বাট তাই আমি বললাম যে এখানে একটা রাত্রি স্পেন্ড করা হলে থাকুন, না হলে অ্যাভয়েড করুন। এক রাতের জন্য ঠিকই আছে। এসে গেছে আমাদের ডিনার। কি আছে? রুটি, এখানে দিয়েছিলাম হচ্ছে ডাল ফ্রাই, এখানে আছে চিকেন দেখো, লাল ঝোল দেখো কি বানিয়েছে। সেটাই, মানে একজন লোক যদি বেশি থাকতো তাহলে সার্ভিসটা আর একটু ভালো হতো। সার্ভিসের অভাবের জন্য এখানে কাস্টমার একবার এলে সেকেন্ড টাইম হয়তো আসতে চাইবে না।
হবে গরমে না হ্যাঁ থাকলে নিচে যেতে হবে। চলো ডিনারটা করে ফেলি। পুরো যে এখানে 22খানা রুম আছে বললো, তার জন্য মাত্র 2জন লোক আছে যারা সার্ভিস দিচ্ছে। এটা তো সম্ভব নয়, তাই না? এর মধ্যে একজনকেই দেখতে পাওয়া যাবে আরেকজন হ্যাঁ, তাও আবার সে হচ্ছে অনেক বয়স্ক। তো ওনারা এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। তো সেটাই, ঠিক আছে চলুন আমরা আমরা ডিনার করে নিই। ডিনার করে আজকের দিন এখানেই শেষ করছি।